14 ডিসেম্বর 2024 কানাডার গভর্নমেন্ট দুইটি নতুন পিআর প্রোগ্রাম বা পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রকাশ করেছে। আমাদের চ্যানেলে আমরা 4টি প্রোগ্রাম নিয়ে কথা বলেছিলাম যে গভর্নমেন্ট 4টি প্রোগ্রাম ওপেন করতে যাচ্ছে 2025 সালে একদম নতুনভাবে। তো সেই প্রোগ্রামগুলোর ব্যাপারে সংক্ষিপ্ত কিছু তথ্য যতটুকু জানা গিয়েছিল সেটা আপনাদের সামনে আমরা শেয়ার করেছিলাম, কিন্তু তখনও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী হবে সেখানে বলার সুযোগ হয়নি, কারণ সেই বিষয়টি গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছিল। তো সেই প্রস্তুতি সম্পন্ন করে 14 ডিসেম্বর তারা এটি রেডি করেছে এবং ফাইনালি এটা আমরা জানতে পেরেছি খুব অল্প সময় হলো। তো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরাটা নৈতিক দায়িত্ব মনে করে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আলোচনা শুনছেন, কানাডার দুইটি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এই প্রোগ্রামগুলো আপনাদেরকে সহযোগিতা করতে পারে কানাডাতে পিআর হোল্ডার হিসেবে আসার ক্ষেত্রে অথবা পিআরএ কনভার্ট হওয়ার ক্ষেত্রে যারা কানাডাতে আছেন। আশা করছি সবাই আলোচনাটি শুনবেন। 2 নিউ কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রোগ্রাম যত সহজ হোক আর যত কঠিন হোক, প্রোগ্রামের নাম যতই শুনুন না কেন, আপনার এলিজিবিলিটি যদি না থাকে আসলে কোনো লাভ নেই। এই বছরে 3,95,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। আপনি যদি কোয়ালিফাইড না হন তাহলে আপনি সেই 3,95,000-এর মধ্যে পড়বেন না, কিন্তু আপনি যদি ওভার কোয়ালিফাইড হন বা কোয়ালিফাইড হন সেটি যদি 1,95,000 হয় তো তারপর আপনি এখানে কোয়ালিফাই করতে পারেন। তো অ্যাকচুয়ালি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেই কারণে এগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং প্রপার গাইডলাইন দেওয়া। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। Immigration, Refugees and Citizenship Canada published the eligibility criteria for 2 new permanent residency pathways in the official Canada Gazette on December 14. The 2 new Canada PR pathways are the Rural Community Immigration Class, যেটাকে বলা হচ্ছে RCIC। এই RCIC মানে আপনার রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট না, এটি মানে হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস। এটিকেও RCIC নামে কানাডা থেকে অভিহিত করা হয়েছে। অ্যান্ড ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস FCIC। এই দুইটি প্রোগ্রামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো খোলাসা করাই মূলত আমাদের আজকের উদ্দেশ্য। দিস প্রোগ্রামস এইম টু অ্যাট্রাক্ট স্কিল ওয়ার্কার্স টু রুরাল। এখানে দুইটি বিষয়, একটা হলো রুরাল সেক্টরগুলোতে স্কিল ওয়ার্কারদেরকে অ্যাট্রাক্ট করা, তাদেরকে জব দেওয়া, আর একটা হচ্ছে আউট অফ কুইবেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তাদের কমিউনিটিগুলোকে শক্তপোক্ত করার জন্যে, ফ্রাঙ্কোফোন কমিউনিটিগুলোকে সাপোর্ট করার জন্যে মূলত এখানে আপনার এই প্রোগ্রামটি চালু করা হচ্ছে। তো এই হলো অবস্থা। বিলো ইজ এ ডিটেইল ব্রেকডাউন অফ দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বোথ পাথওয়েজ বেসড অন দি লেটেস্ট মিনিস্টেরিয়াল instructions published in the Canada Gazette on December 14, 2024. আমাদের এই আলোচনার সোর্স কোথায়, কোন জায়গায় সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমাদের আলোচনার মেইন সোর্স হচ্ছে মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশন পাবলিশড ইন দি কানাডা গ্যাজেট। তো কানাডা গ্যাজেটে গেলে আপনি এটি পাবেন, যেটি 2024 সালের 14 ডিসেম্বর পাবলিশ হয়েছে। আর আলোচনাগুলো শুনলে তো আপনারা আলোচনাও শুনলেন প্লাস গ্যাজেটটাও আপনি দেখতে পারবেন। এই হলো বিষয়। বিলো আর দি 2 নিউ রুরাল কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাম্বার 1 হলো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস, তো যেটাকে আমরা বলতেছি RCIC প্রোগ্রামের নাম। দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস ইজ ডিজাইন ফর ফরেন ন্যাশনালস হু ক্যান ইকোনমিক্যালি ইস্টাবলিশ দেমসেলফ ইন এ ডেজিগনেটেড রুরাল কমিউনিটি ইন কানাডা। তো এখন ডেজিগনেটেড রুরাল কমিউনিটি কোনগুলো সেগুলো আপনাদেরকে অবশ্যই পরিচয় করিয়ে দিব। সেই কমিউনিটিগুলোতে জব অফার নিয়ে যারা বসবাস করতে চান তাদের জন্য, তাদেরকে পিআরএ কনভার্ট করার জন্য মূলত এই রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস প্রোগ্রামটি লঞ্চ করা হলো। তো এখানে জেনারেল যে কোয়ালিটি বা এলিজিবিলিটিগুলো আপনাদের থাকতে হবে সেগুলো অ্যাট এ গ্যালেন্সে যদি আমরা বলতে চাই, তো এখানে আপনার মেইনলি আপনার বসবাস করার ইচ্ছা থাকতে হবে সেই কমিউনিটিগুলোতে, কুইবেক প্রভিন্স ছাড়া। কুইবেক প্রভিন্সে বসবাস করা চলবে না। এরপরে আপনি যদি আউট অফ কানাডা থেকে আবেদন করেন তাহলে তো আপনি ফরেনার হিসেবে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যদি ইনসাইড কানাডা থেকে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে আবেদন চলাকালীন সময়ে ভ্যালিড স্ট্যাটাস নিয়ে থাকতে হবে। ভ্যালিড স্ট্যাটাস বলতে কি, আপনি স্টুডেন্ট হলে কোনো না কোনো স্টাডি পারমিট নিয়ে থাকবেন, যদি ওয়ার্কার হন তাহলে রিয়েল ওয়ার্ক পারমিট নিয়ে থাকবেন, অথবা যদি ভিজিটর হিসেবে সাময়িকভাবে থাকেন তো থাকতে পারবেন। ভিজিটর থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়াটা বর্তমানে সম্ভব না, কিন্তু ভিজিটর হিসেবে এসে আপনি কানাডাতে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো আপনি যে কোনোভাবেই থাকেন না কেন আপনার স্ট্যাটাস যাতে ভ্যালিড হয়, দেখা গেলো আপনি এসেছেন ভিজিট ভিসে, আপনি রিফিউজি ক্লেম করে বসে আছেন, আবার নতুন করে এই প্রোগ্রামে আবেদন করেছেন, আপনি এখানে কোয়ালিফাইড না, কারণ আপনি আর একটা আবেদন করে ফেলেছেন। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, তো আমরা আগে কথা বললাম হচ্ছে
তার মেইন বেসিক যে বিষয়গুলো যে এর এখন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট। তো এখানে রুরাল কমিউনিটিগুলোতে আসার ক্ষেত্রে আপনি যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট যারা আমাদের কথা শুনতেছেন তাদের জন্য কিন্তু এটি না, যাদের কোনো না কোনো এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই কোনো না কোনো এক্সপিরিয়েন্সটা যদি এই রুরাল কমিউনিটি রিকোয়ারমেন্টের বা তাদের ডিমান্ডের সাথে পড়ে যায় তাহলে কেবলমাত্র আপনি এখানে বিবেচিত হবেন। অ্যাপ্লিক্যান্ট মাস্ট ডেমনস্ট্রেট রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর দেয়ার অকুপেশন অ্যাজ পার দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন। তো আপনারা জানেন যে কানাডাতে প্রফেশনগুলোকে ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনের অধীনে বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো সেই সাব ক্যাটাগরির আলোকে আপনার অকুপেশনটি নির্ধারণ করতে হবে, সেটার কি ডিউটিস রেসপন্সিবিলিটিস, সেটার আলোকে আপনার জব এক্সপিরিয়েন্স লেটার রেডি করতে হবে। এই হলো বিষয়। দি রিকোয়ারমেন্ট আর অ্যাজ ফলোস। মিনিমাম ডিউরেশন, এখানে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে 1 বছরের, বিগত 3 বছরের মধ্যে মাত্র কমপক্ষে 1 বছরের থাকতে হবে। আবার যদি আপনি পার্ট টাইম জব করেন সেক্ষেত্রে আপনার 2 বছরের ইকুইভ্যালেন্ট, 2 বছর মিলেই তো তাহলে 1 বছর ফুল টাইম জব হবে। এইভাবে আপনাদেরকে এখানে আপনার জব ডিউরেশনটা ম্যাচ করে নিতে হবে। অকুপেশনাল ডিউটিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট অ্যালাইন উইথ দি হেড স্টেটমেন্ট অফ সাবস্টেন্সিয়াল নাম্বার অফ মেইন ডিউটিস ডিসক্রাইব ইন দি এনওসি অকুপেশন। তো এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও আপনার মিল থাকতে হবে কি আপনার যে এনওসির যে ডিসক্রিপশন আছে সেটার যে রিকোয়ারমেন্ট সেটার আলোকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মিল থাকতে হবে। এরপরে অথরাইজড ওয়ার্ক, এনি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট হ্যাভ বিন গেইনড হোয়াইল হোল্ডিং ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস। অ্যাপ্লিক্যান্ট মাস্ট মিট স্পেসিফিক রিকোয়ারমেন্টস ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইদিন দেয়ার এনওসি ট্রেনিং, এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস টিয়ার ক্যাটাগরি। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এক্সামশন, তো এখানে যারা ফরেনার হিসেবে আবেদন করবেন, ফরেনার হিসেবে তাদের জন্য যেমন আপনার এখানে তারা আবেদন করতে পারবেন, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে। আবার যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টুডেন্টদের জন্য এখানে বিশেষ একটা ছাড় তারা দিচ্ছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস ডু নট অ্যাপ্লাই ফর টু ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস হু মেট অল দিস কন্ডিশনস। তো নির্দিষ্ট কিছু কন্ডিশন পূরণ করলে স্টুডেন্টদের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না, তারা যে পড়াশোনা করলো সেগুলোই তাদেরকে হেল্প করবে, তবে সবার জন্য না, কিছু কিছু ক্ষেত্রে। প্রোগ্রাম কমপ্লিশন আর্নড এ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অর ট্রেড ক্রিডেন্সিয়াল ফ্রম এ ডেজিনেটেড Canadian post-secondary institution within 18 months of applying। তো এটা খুবই সহজ বিষয় স্টুডেন্টদের জন্য। বিগত 18 মাসের মধ্যে যারা এখানে কানাডার মধ্যে কোনো না কোনো আপনার প্রোগ্রাম কমপ্লিট করেছেন, কোথা থেকে, ডেজিনেটেড কানাডা পোস্ট সেকেন্ডারি ডেজিনেটেড ইনস্টিটিউশন থেকে, তারা এখানে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল প্রেজেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনারা জানেন যে অনেক পড়াশোনা আছে যেগুলো রিমোট অর্থাৎ কানাডার বাইরে থেকেও করা যায়। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফর মাস্টার্স ডক্টরাল প্রোগ্রামস আন্ডার 2 year ইন লেন্থ মাস্ট হ্যাভ স্টাডিড ফুল টাইম ইন দি ডেজিনেটেড কমিউনিটি। তো এখানে বলা হচ্ছে যে ওই কমিউনিটির মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই দিকগুলোতে পড়াশোনা করতে হবে তার ফুল টাইম। এটা হলো স্টুডেন্টদের কন্ডিশন। এইগুলো আশা করি বুঝতে পেরেছেন। আবারও রিপিট করতেছি, applicants for master's doctoral programs under 2 years in length must have studied full time in the designated community। ফিজিক্যাল প্রেজেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফর মাস্টার্স programs longer than 2 years applicants must have spent at least 16 to 24 months in the community। তো যেগুলো 2 বছরের প্রোগ্রাম সেগুলোর মধ্যে কমপক্ষে 16 মাস সময় আপনার সেই কমিউনিটিতে পার করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্টুডেন্টদের থেকে যে ডিরেক্ট ফ্যাসিলিটিস সেটা আপনারা পাবেন না। তো এলিজিবিলিটি প্রোগ্রাম মাস্ট নট, এখানে যেটা বলা হচ্ছে, ইনক্লুড মোর দ্যান 50% অফ ক্রেডিটস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, consist of over 50% distance learning, be tied to scholarship requirements requiring the graduate to return to their home country। স্টুডেন্টদের এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে। genuine offer of employment, applicant must secure a genuine job offer that meets these conditions। তো এখানে একটি জব অফার ম্যানেজ করার একটা বিষয় রয়েছে যে বিশেষ কন্ডিশন সাপেক্ষে ডেজিনেটেড এমপ্লয়ার। তো এখন যে জব অফারটা আপনারা পাবেন দি জব অফার মাস্ট কাম ফ্রম অ্যান এমপ্লয়ার অ্যাপ্রুভড বাই ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইডিও ইন দি ডেজিনেটেড কমিউনিটি, নন সিজনাল অ্যান্ড ফুল টাইম। তো আপনার জব অফারটা হতে হবে দি এমপ্লয়মেন্ট মাস্ট বি পার্মানেন্ট, ফুল টাইম অ্যান্ড নন সিজনাল। Community connection, at least 75% of the work must be performed within the designated rural community। TRMS, the job must align with the applicant's work experience or educational background। তো এখানে দেখুন জব এক্সপিরিয়েন্সগুলোর কন্ডিশন। আপনার যদি টিআর 0 ক্যাটাগরির জব এক্সপিরিয়েন্স, আপনি 0 ক্যাটাগরির প্রফেশনে আপনি আসতে চান তাহলে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে 0, 1, 2 আর 3। টিআর 1-এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে 0, 1, 2 আর 3। টিআর 2-এর ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স লাগবে 1, 2, 3 or 4।
এগুলো কিন্তু হচ্ছে প্রফেশন এবং টিয়ারের ক্যাটাগরি ভাগ করা হয়েছে। তো আপনি এই রিলেটেড জব যদি এখানে করতে চান তাহলে সেটার আপনার ব্যাকগ্রাউন্ডে যে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা এখানে মেনশন করা হচ্ছে। টিয়ার 3 এর জন্য 2, 3, 4, টিয়ার 4 এর জন্য 2, 3, 4, টিয়ার 5 এর জন্য এক্সপিরিয়েন্স ইন দি সেম এনওসি ইউনিট গ্রুপ। তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে একটা বিষয় আইএলটিএস লাগবে কিনা আপনারা বলবেন যে ভাই এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। আইএলটিএসে দিতে হবে একদম তা না, পিটি দিতে পারেন। এরপরে আপনার কানাডার একটি টেস্ট রয়েছে সেটি আপনি দিতে পারেন। অ্যাপ্লিক্যান্ট মাস্ট ডেমনস্ট্রেট প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর ফ্রেঞ্চ বাই সাবমিটিং রিজাল্ট ফ্রম ইট ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যাপ্রুভড আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন রেগুলেশনস। তো টেস্ট রেজাল্টের ক্ষেত্রে যেটা বি লেস দেন 2 years old, অর্থাৎ 2 বছরের কম সময়, অর্থাৎ এখনও মেয়াদ থাকতে হবে যে বি লেস দেন 2 years old দি টাইম অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সময় আবেদন করবেন সেটি যাতে 2 বছর আগের না হয়। ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্কের ক্ষেত্রে এখানে দেখুন টিআর 0 এবং 1 এর ক্ষেত্রে তাদের আইএলটিএস স্কোর লাগবে 6, টিআর 0 না সরি টিআর 2 এবং 3 এর ক্ষেত্রে সিএলবি 5 এবং টিআর 4 এবং 5 এর ক্ষেত্রে সিএলবি 4, অর্থাৎ এটি কিন্তু খুব মিনিমাম একটি অ্যামাউন্ট, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এগুলো আপনারা ভালো করে চেষ্টা করলে পারবেন। এটি যদি না পারেন আপনাদের কানাডা আসার দরকার নেই, কানাডাতে থাকার দরকার নেই, কারণ ন্যূনতম কমিউনিকেশন স্কিলস যদি আপনার না থাকে তাহলে আপনি এরকম একটি দূরের দেশে কেন আসবেন? আপনার তো তার থেকে আপনি দেশেই ভালো আছেন। তো আর যারা আসতে চান এই গার্ড সার্ট বেঁধে তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটি অর্জন করতে হবে। সিএলবি 4 পর্যন্ত যেখানে সুযোগ রয়েছে সেটা তো আসলে হারাফালার বিষয় বলা চলে, যে একটু প্রস্তুতি নিলে এটা আপনাদের পক্ষে করা সম্ভব। এডুকেশনাল রিকোয়ারমেন্টসগুলো আমরা এবার একটা দেখব। অ্যাপ্লিক্যান্টসের ক্ষেত্রে যেটা লাগবে হ্যাভ এ ক্যানাডিয়ান সেকেন্ডারি পোস্ট সেকেন্ডারি এডুকেশন ক্রেডেনশিয়াল, অর্থাৎ যারা কানাডাতে পড়বেন তাদের জন্য এটি। যারা আউট অফ কানাডাতে পড়বেন তাদের কী করতে হবে? ইসিএ করতে হবে, অবটেইন এডুকেশন ক্রিশ্চিয়ান ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ফর এনি ফরেন ক্রিডেন্সিয়ালস কনফার্মিং ইকুইভ্যালেন্সি টু Canadian education standard. Certificate of recommendation, applicant must secure a valid certificate of recommendation from the designated communities economic development organization. তো এখানে সার্টিফিকেট অফ রিকমেন্ডেশনের একটা বিষয় রয়েছে, তার মানে আপনি যে কমিউনিটিগুলোতে আবেদন করবেন সেই কমিউনিটিগুলো থেকে এখানে আপনার ডেজিগনেটেড কমিউনিটিগুলোর কাছ থেকে আপনার এখানে সার্টিফিকেট দিতে হবে। এটা আবার রিপিট করি, অ্যাপ্লিকেন্ট মাস্ট সিকিউর এ ভ্যালিড সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন ফ্রম ডেজিগনেটেড কমিউনিটিস ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এই যে ডেজিগনেটেড কমিউনিটিগুলো রয়েছে যেগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিব আপনাদেরকে, এই কমিউনিটিগুলোর ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। দিস সার্টিফিকেটের কিছু কন্ডিশন রয়েছে। Confirms the applicant job offer and community connection will remain valid for 6 months after issuance, may be revoked if the designated employer loses their status or if fraudulent claims are discovered. তো এই সার্টিফিকেটের কন্ডিশনগুলো দেখলেন। এবার আমরা সেকেন্ড প্রোগ্রামে আসতেছি। আমরা ফার্স্ট প্রোগ্রাম কিন্তু জাস্ট শেষ করলাম। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া যেগুলো আপনাদের অর্জন করতে হবে, সেগুলো যদি থাকে তাহলে আপনি কোয়ালিফাই করবেন, আসতে পারবেন। এখন দ্বিতীয় যে প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলবো আজকে, সেকেন্ড প্রোগ্রাম ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন class FCIC. The Francophone Community Immigration class is tailored to increase the number of French-speaking immigrants settling outside Quebec, অর্থাৎ কুইবেকের বাইরে যে বিভিন্ন এরিয়াগুলো আছে, টেরিটরি রয়েছে, সেগুলোতে ফ্রেঞ্চ স্পিকার বাড়ানোটা তাদের একটা মেজর উদ্দেশ্য। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট ডেমনস্ট্রেট অ্যাডভান্স প্রফিসিয়েন্সি ইন ফ্রেঞ্চ। তো এখানে একটা বিষয় দেখুন, আগে কিন্তু এটাই 7 ছিল, এখন 5 করে দেওয়া হয়েছে। এটা একটা গুড অপরচুনিটি। যারা একটু ভালো করে চেষ্টা করবেন, মাস 6 বা 1 বছর, তাদের পক্ষে এটা গেইন করা খুব কঠিন কিছু না। ইন ইচ অফ দি 4 ল্যাঙ্গুয়েজ স্কিল রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস ফর FCIC আর সিমিলার টু RCIC। এক্ষেত্রে একই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, কমপক্ষে 1 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে বিগত 3 বছরের মধ্যে। এক্সপিরিয়েন্স মাস্ট মিট দি মেইন ডিউটিস ডিসক্রাইব ইন দি NOC ফর দি অকুপেশন। Applicant must have a Canadian credential of secondary school education or higher or equivalent education credential assessment ECA for foreign credentials. Employment offer-এর ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচ্য আপনাদেরকে করতে হবে এই প্রোগ্রামের রেফারেন্সে আপনি যে এমপ্লয়মেন্ট অফার নেবেন, an applicant must demonstrate that they have received a qualifying genuine offer of employment, that is for employment that they are qualified for, able to perform and likely to accept and carry out as indicated by their past work experience or education related to the lead statement, and maintain duties to the occupation as set out in the occupational description of the ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন। এখানে কন্ডিশন একটা বলা হলো, এটি বাংলা কোশ্চেন অনেক বড়। ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার, আপনারা এটি ভালো করে বোঝার জন্য পড়ে নেবেন, বারবার পড়বেন, বুঝতে পারবেন। ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ফর নন সিজনাল ফুল টাইম ওয়ার্ক ফর এ indeterminate period
for employment that is located in the designated community and where at least 75% of the work is be performed within that designated community. তো এখানে এক্সপিরিয়েন্সের বিষয়ে বলা হয়েছে আপনার যেমন আগের আপনারা দেখলেন রুরাল কমিউনিটি প্রোগ্রামের জন্য যেমন লাগবে তেমনি ফ্রেঞ্চ স্পিকিং বা ফ্রাঙ্কোফোনের জন্য এখানে আপনার টিয়ার ক্যাটাগরি দেখা যাচ্ছে। টিয়ার 0 এর জন্য 0, 1, 2, 3, টিয়ার 1 এর জন্য 0, 1, 2, 3, টিয়ার 2 এর জন্য 1, 2, 3, 4 এবং টিয়ার 3 এর জন্য 2, 3, 4, 4 এর জন্য 2, 3, 4, 5 এর জন্য এক্সপিরিয়েন্স ইন সেম এনওসি ইউনিট গ্রুপ। এই হলো আপনার এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট। তারপর নেক্সট স্টেপ ফর ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস দি আরসিআইসি অ্যান্ড এফসিআইসি পাথওয়েজ আর এক্সপেক্টেড টু বিগিন অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস ইন আর্লি জানুয়ারি 2025। তো এই নতুন যে প্রোগ্রাম ওপেন হচ্ছে এটি জানুয়ারি 25 থেকে তারা আবেদন নেওয়া শুরু করবে। সুতরাং যারা আগে আবেদন করতে চান তাদের এখন থেকে ভালো করে ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন, প্রফিসিয়েন্সি, প্রুফ অফ ফান্ড এগুলো ভালো করে ম্যানেজ করতে হবে, এগুলো প্রিজার্ভ করতে হবে। Here how aspiring immigrants can prepare। তো এখন যারা আপনারা আসতে চাচ্ছেন কানাডাতে তারা কীভাবে এই প্রোগ্রাম দুটিতে নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারবেন তাদের ব্যাপারে একটি শর্ট গাইডলাইন রয়েছে। প্রথমে আপনি যে কাজ করতে হবে রিসার্চ ডেজিগনেটেড কমিউনিটিস। তো আপনাদেরকে প্রথমে বের করতে হবে যে কমিউনিটি কারা এবং এই কমিউনিটিগুলো কী ধরনের ব্যক্তিদের চাহিদা রয়েছে। আইডেন্টিফাই কমিউনিটিস পার্টিসিপেশন ইন দি আরসিআইসি অর এফসিআইসি প্রোগ্রাম অ্যান্ড দেয়ার প্রায়োরিটি অকুপেশনস। 2 নম্বর যে বিষয় অবটেইন রিকোয়ার্ড ক্রেডেনশিয়ালস, ইনশিওর এডুকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রেডেনশিয়াল মিট প্রোগ্রাম স্ট্যান্ডার্ড। তারপরে বলা হচ্ছে ইংগেজ উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিক গাইডেন্স ফর অথরাইজড অর্গানাইজেশন ফর দি সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন প্রসেস। মনিটর আপডেটস, stay updated throughout official announcement and resources provided by Immigration, Refugees and Citizenship Canada. By creating targeted programs, Canada continues to demonstrate its commitment to promoting diversity, economic development and inclusive immigration policies. তো এখন যে বিষয় নতুন প্রোগ্রাম চালু হচ্ছে, নতুন প্রোগ্রাম নিয়ে অনেক মানুষের অনেক স্বপ্ন। দি লঞ্চ অফ দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস অ্যান্ড ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস মার্কস এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন কানাডাস ইমিগ্রেশন স্ট্র্যাটেজি। তো নতুন স্ট্র্যাটেজি নিয়ে যে কানাডা গভর্নমেন্ট এগোতে চাচ্ছে পুরনোর সাথে নতুন মিক্স করা, সেক্ষেত্রে এই প্রোগ্রাম দুটি আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে। দিস পাথওয়েজ আর নট জাস্ট অ্যাবাউট ফিলিং জব ভ্যাকান্সিজ, দে আর অ্যাবাউট বিল্ডিং রিসাইলেন্ট কমিউনিটিজ অ্যান্ড fostering cultural diversity. With these programs, Canada reaffirms its commitment to rural and development and francophone integration, ensuring that immigrants can contribute meaningfully to the nation's economy and cultural fabric. For foreign worker and international graduates, these pathways offer a golden opportunity to achieve their dream to permanent residency in Canada. তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা বললাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একটু যাচাই করে দেখবেন আপনাদের এলিজিবিলিটি আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো। তো এই কমিউনিটিগুলোর বিষয়ে আপনাদেরকে একটু পরিচয় করে দেই। কমিউনিটিজ টু পার্টিসিপেট ইন দিস রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস হোয়াইল ইট ইজ অফিসিয়ালি নট স্টার্টেড, হুইচ কমিউনিটি উইল বি পার্টিসিপেটিং ইন দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস? It is expected most of the below communities will definitely be part of it since they had successful run of the pilots. তো এখানে কমিউনিটির বিষয়গুলো জরুরি বিষয় যে কোন কোন কমিউনিটি এখানে আপনাদের জন্য এখানে এলিজিবল আপনাদের সাথে কাজ করবে বা কোন কমিউনিটিগুলো থেকে আপনাদের জব অফার অ্যারেঞ্জ করতে হবে সেই কমিউনিটিগুলো দেখতে পাচ্ছেন। কমিউনিটি প্রথমে রয়েছে নর্থ বে অন্টারিও, সাডবুরি অন্টারিও, টিমনিস অন্টারিও, সুসান মেরি অন্টারিও, থান্ডার বে অন্টারিও। এরপর রয়েছে ব্র্যান্ডন ম্যানিটোবা, অ্যাটলোনা রিহাইল্যান্ড ম্যানিটোবা, মুজোয়া সাসকাচুয়ান, চার্লেসলম আলবার্টা, ভার্নন বিসি। ব্রিটিশ কলাম্বিয়া ওয়েস্ট কোটানি ট্রেল, ক্যাসেলগার, রোজল্যান্ড, নেসলে বিসি। তো এই হলো অবস্থা। এখানে কমিউনিটিগুলোর নাম দেখলে আগে যে রুরাল নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রামে যে কমিউনিটিগুলো ছিল অলমোস্ট সেই কমিউনিটিগুলো এখানে রয়েছে, অল্প কিছু কম বেশি হতে পারে। তো এই হলো অবস্থা। আমাদের সাথে যারা আজকে আলোচনায় ছিলেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের জীবনকে সুন্দর করতে পারলে আমাদের প্রচেষ্টাটুকু আরও সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।